হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আর্টিকেলস তিনটি হয়, অর্থাৎ এ, অ্যান এবং দি, এবং আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল এবং একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। এ, অ্যান এবং দি এর মধ্যে এ এবং অ্যান হলো ইনডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ এই আর্টিকেলগুলি কোনো নির্দিষ্ট না করে যে কোনো একটি ব্যক্তি, বস্তু বা জিনিসকে বোঝায়। আর ডেফিনাইট আর্টিকেল হলো দি, যেটা সবসময় কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা কোনো কিছুকে বোঝায়। কিন্তু এই এ, অ্যান এবং দি আমরা কোন কোন ক্ষেত্রে আমাদের বাক্যে ব্যবহার করব, লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে, তার বেশ কিছু রুলসগুলো বা যাবতীয় যত রকমের রুলস হয় সবকটা রুলসই কিন্তু আজকে আমরা জেনে নেব এই ক্লাসের মাধ্যমে। এবং আই হোপ যে তোমরা যদি এই রুলগুলো একটু বুঝে নাও বা নোট ডাউন করে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প হতে পারে আর্টিকেলের ব্যবহার করবার জন্য। কোনো রকমভাবে ভুল হওয়ার চান্সেস কিন্তু খুব একটা আর থাকবে না। আর এই ক্লাসটা কিন্তু স্কুলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে 5 থেকে 12 তাদের জন্য, প্লাস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো। আই এম শিওর যে তোমাদের ক্লাসটা কিন্তু ভীষণভাবে হেল্প করতে পারে। আর যদি মনে হয় ভিডিওটি ভালো লাগছে বা ক্লাসটি ভালো লাগছে, তাহলে ভিডিওটিকে লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে ভবিষ্যতে এই ধরনেরই ভিডিওর নোটিফিকেশন তোমরা কেউ মিস না করো। তাহলে প্রথমেই আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করব ইনডেফিনাইট আর্টিকেল অর্থাৎ এ এবং অ্যান নিয়ে। তাহলে প্রথমেই আমরা ইনডেফিনাইট আর্টিকেল অর্থাৎ এর ব্যবহারটা জেনে নিই। রুলসগুলি কি কি বা নিয়মগুলি কি কি? না, বিফোর সিঙ্গুলার নাউন্স বিগিনিং উইথ আ কনসোনেন্ট, অর্থাৎ যে কোনো সিঙ্গুলার নাম্বারের নাউনের আগে যে নাউনগুলি একটি কনসোনেন্ট দিয়ে বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়। এই নিয়মটা আমরা সকলেই জানি, খুব কমন নিয়ম। অর্থাৎ এ কার, আ বাস, আ ট্রি, আ পন্ড, অর্থাৎ এই সমস্ত কার, বাস, ট্রি এগুলি সমস্ত কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। এগুলি একটি বোঝাতে আমরা এ ব্যবহার করব। এরপরের নিয়মটি, না, বিফোর সিঙ্গুলার নাউন্স বিগিনিং উইথ ভাওয়েল অ্যান্ড সাউন্ডিং অ্যাজ ইউ, অর্থাৎ সেই সমস্ত সিঙ্গুলার নাম্বার নাউনের আগে যে নাউনগুলি হয়তো কোনো একটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু যেগুলিকে প্রনাউন্স করতে গেলে বা উচ্চারণ করতে গেলে আমাদের ইউ উচ্চারণটা প্রথমে আসছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এ ব্যবহার করব। অ্যাজ পার এক্সাম্পল, আ ইউরোপিয়ান, আ ইউনিভার্সিটি, আ ইউজফুল অবজেক্ট, আ ইউনিক থিং, এটসেট্রা এটসেট্রা। এরপরেরটা, না, বিফোর সিঙ্গুলার নাউন্স বিগিনিং উইথ ভাওয়েল ও অ্যান্ড সাউন্ডিং অ্যাজ ওয়া, অর্থাৎ সেই সমস্ত সিঙ্গুলার নাম্বার নাউনের আগে যে সিঙ্গুলার নাম্বারের নাউনগুলি হয়তো ভাওয়েল ও দিয়ে তাদের স্পেলিং শুরু হচ্ছে, কিন্তু তাদের উচ্চারণ করতে গেলে যখনই আমরা ওয়া উচ্চারণটা করছি, ওয়া উচ্চারণ হলে কিন্তু ও দিয়ে অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও আমরা এ ব্যবহার করব। অর্থাৎ এ 1 রুপি কয়েন, এ 1 আইড টাইগার, এটসেট্রা এটসেট্রা। তারপরটা হচ্ছে অ্যাজ জেনারেল ডিটারমিনার্স, অর্থাৎ আমরা অনেক সময় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন ফ্রেজেস ব্যবহার করি, আ লট অফ, আ ফিউ, আ লিটল, কোনো কিছুর পরিমাণ বা কোয়ান্টিটি বোঝানোর জন্য। সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা এ ব্যবহার করব। এবং এর লাস্ট ব্যবহারটা কি না, এমন একজন ব্যক্তির রেফারেন্সে আমরা এ ব্যবহার করতে পারি যে ব্যক্তি হয়তো কোনো একটি প্রপার নাউন, অর্থাৎ তার কোনো প্রপার নাম রয়েছে, কিন্তু আমাদের কাছে সেই ব্যক্তিটি অচেনা বা অজানা। অর্থাৎ বিফোর রেফারিং টু আ পার্সন অর আ নেম হু ইজ আননোন, অর্থাৎ কোনো একটি অচেনা বা যাদেরকে আমরা চিনি না এমন কোনো ব্যক্তির নামের আগে। একটি উদাহরণ দিলে বাক্যটা তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। অ্যাজ পার এক্সাম্পল, এ মিস্টার রয় কলড ইউ ইয়েস্টারডে, অর্থাৎ একজন মিস্টার রয় তোমাকে গতকাল ফোন করেছিল। অর্থাৎ জানো, স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি যে কোনো ব্যক্তির নামের আগে, কোনো প্রপার নাউনের আগে কিন্তু আমরা এ ব্যবহার করতে পারি না। কিন্তু এখানে এ মিস্টার রয়, এখানে মিস্টার রয় কিন্তু একজন ব্যক্তির প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাম তার ওটা ওখানে। তো তার আগে আমরা এখানে এ ব্যবহার করছি ইন অর্ডার টু কনভে অর ইন অর্ডার টু এক্সপ্রেস আ সেন্স যে মিস্টার রয় ফোন করেছিলেন তাকে আমি চিনি না, তাই আমি তোমাকে বলছি যে একজন মিস্টার রয় তোমাকে ফোন করেছিলেন। তাহলে এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো ব্যক্তির নামের আগে, প্রপার নাউনের আগে কিন্তু আমরা এ ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখে নেব অ্যানের ব্যবহার। না, বিফোর সিঙ্গুলার নাউন্স বিগিনিং উইথ আ ভাওয়েল, অর্থাৎ কোনো একটি সিঙ্গুলার নাম্বারের নাউন যেটি কোনো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি। অর্থাৎ অ্যান অক্স, অ্যান আমব্রেলা, অ্যান আই, অ্যান ইঙ্ক পট, এটসেট্রা এটসেট্রা। এরপরের নিয়মটা, না, বিফোর সিঙ্গুলার নাউন্স বিগিনিং উইথ আ কনসোনেন্ট
বাট উইথ আ ভাওয়েল সাউন্ড, অর্থাৎ সেই সমস্ত সিঙ্গুলার নাউনের আগে যে শব্দগুলি হয়তো কোনো একটি কনসোনেন্ট দিয়ে বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু যাদের প্রাথমিক উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন করতে গেলে কিন্তু কি হচ্ছে না, আমরা একটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ পাচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল অ্যান অনেস্ট ম্যান, এখানে দেখো এইচ কিন্তু আমরা উচ্চারণ করছি না। একই রকমভাবে অ্যান আর, অ্যান এয়ার, এই সমস্ত ক্ষেত্রে বাক্যের প্রথমে এইচ অর্থাৎ কনসোনেন্ট রয়েছে, কিন্তু আমরা কনসোনেন্টটাকে উচ্চারণ করছি না, অর্থাৎ এইচ এর উচ্চারণ করছি না, তার বদলে আমরা অ উচ্চারণ করছি বা আ উচ্চারণ করছি। দিজ আর দ্য ভাওয়েল সাউন্ডস, সেই জন্য আমরা এখানে অ্যান ব্যবহার করব। একই রকমভাবে অ্যান এমএ, অ্যান এসডিও, অ্যান এলএলবি ইত্যাদি এই সমস্ত শব্দগুলির ক্ষেত্রেও কিন্তু যখনই আমরা কনসোনেন্টটা উচ্চারণ করছি এম এস এল, কিন্তু আমরা আগে এ উচ্চারণ করছি এবং ওই ভাওয়েল সাউন্ডের জন্যই কিন্তু আমরা এক্ষেত্রেও অ্যান ব্যবহার করব। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দি এর ব্যবহার। দি কিন্তু আমরা খুব সহজেই বলতেই পারি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা এবং বলার সময় প্রচুর পরিমাণে ব্যবহৃত হওয়া একটি আর্টিকেল। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় দা বা দি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই দি আমরা কখন কখন ব্যবহার করতে পারি প্রত্যেকটা রুল এবার আমরা একটু দেখে নিই। তাহলে দি এর প্রথম ব্যবহারটা কি না, বিফোর দ্য নেমস অফ মাউন্টেন্স, মাউন্টেন রেঞ্জেস, রিভার্স, সিজ, ওশনস, গ্লেশিয়ার্স, গালফস, নিউজ পেপার, স্ক্রিপচার্স, হোলি বুকস, শিপস, ওয়েল নোন বিল্ডিংস, ওয়ার্কস অফ আর্ট ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ এই সমস্ত জিনিসের নামের আগে আমরা দি ব্যবহার করবো। অ্যাজ ফর এক্সাম্পল দ্য এভারেস্ট, দ্য হিমালয়াস, দি গ্যাঞ্জেস, দি টেলিগ্রাফ, দি পার্সিয়ান গালফ, দি বাইবেল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য মোনালিসা এটসেট্রা এটসেট্রা। এরপরে কোনটা নিয়ম না, বিফোর নাউন্স হুইচ রেফার টু দ্য থিংস দ্যাট আর অনলি ওয়ান, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যে সমস্ত জিনিস মাত্র একটি রয়েছে সেই সমস্ত জিনিস বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করব, অর্থাৎ দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই ইত্যাদি ইত্যাদি। বিফোর আ সিঙ্গুলার নাউন দ্যাট রেফার্স টু আ কমিউনিটি অর ক্লাস, অর্থাৎ কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি শ্রেণীকে একসাথে বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দেখো কাউ অর্থাৎ একটি গরুর কথা হয়েছে, তার আগে দি ব্যবহার থাকা মানে কিন্তু আমরা বুঝছি যে এক্ষেত্রে গরু বলতে কোনো একটি বিশেষ বা একটি গরুকে না বুঝিয়ে পুরো গরু শ্রেণী বা তার মানে তার সেই প্রজাতির প্রাণীদের গোষ্ঠীকে বোঝানো হচ্ছে। একই রকমভাবে দ্য স্টুডেন্টস শুড স্টাডি, এক্ষেত্রেও স্টুডেন্ট বলতে যাবতীয় সমস্ত স্টুডেন্টদের ক্লাসকে বোঝানো হচ্ছে। ঠিক একই রকমভাবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ বলতে কিন্তু কোনো একজন ধনী ব্যক্তির কথা হচ্ছে না, ধনী ব্যক্তিদের সমগ্র গোষ্ঠী বা ক্লাসের কথা হচ্ছে। অর্থাৎ যখন কোনো একটি নাউনের মাধ্যমে আমরা পার্টিকুলারলি কোনো একজন ব্যক্তি বা প্রাণীকে না বুঝিয়ে সেই জাতীয় পুরো গোষ্ঠী বা সমগ্র ব্যাপারটাকে আমরা বোঝাতে চাইব, তখন কিন্তু আমরা তাদের সাথে দা ব্যবহার করব। এরপরে টু স্পেসিফিক্যালি মিন আ পার্টিকুলার নাউন, অর্থাৎ যে সমস্ত নাউনের দ্বারা আমরা নির্দিষ্ট করে স্পেসিফিক্যালি কিছু একটা বোঝাতে চাইছি বা কোনো একটি বিশেষ নাউনকে বোঝাতে চাইছি, তার জন্য কিন্তু আমরা দি ব্যবহার করব। আই স দি ম্যান ওয়াকিং, এক্ষেত্রে দি ম্যান বলতে কিন্তু একটি নির্দিষ্ট বিশেষ করে স্পেসিফিক্যালি আমি একজন ব্যক্তির কথাই বলতে চাইছি, তাই আমি এখানে দি বসিয়েছি। আমি যদি বলতাম আই স আ ম্যান ওয়াকিং, তাহলে কিন্তু ওই ব্যক্তি বা মানুষটিকে কিন্তু আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, যে কোনো ব্যক্তি হতে পারে একজন। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এই বাক্যের ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাতে চাইছি, আমরা দি বসিয়েছি। একই রকমভাবে উই ওয়ান্ট দ্য বুক ইন রেড লেদার, অর্থাৎ আমরা সেই বইটি চাই, বিশেষ করে স্পেসিফিক্যালি ওই বইটি চাই যেটা লাল চামড়ায় বাঁধানো। হি এট দ্য রেড অ্যাপল, বিশেষ করে কোন আপেলটা সে খেয়েছিল না, লাল রঙের আপেলটি। দ্য পোপ ইজ প্রিচিং, এখানে পোপ একটি নাউন, সেই নাউন একজন বিশেষ ব্যক্তির কথা বোঝাচ্ছে, ওই পোপই কিন্তু ধর্মোপদেশ দিচ্ছিলেন। এরকমভাবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে দেওয়া রয়েছে। এর পরের নিয়মটা উইথ নেমস অফ কান্ট্রিজ দ্যাট হ্যাভ কিংডম, স্টেটস, রিপাবলিক, অর্থাৎ সেই সমস্ত দেশের নামের আগে আমরা দি বসাবো যে দেশের নামের সাথে কিংডম, স্টেটস বা রিপাবলিক কথাগুলি জুড়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, দ্য রিপাবলিক অফ চায়না ইত্যাদি ইত্যাদি। উইথ নেমস অফ কমিউনিটি, ন্যাশনালিটি অর আ পলিটিক্যাল পার্টি, অর্থাৎ কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি নির্দিষ্ট দেশের মানুষজনদের কথা বোঝাতে গেলে বা কোনো একটি রাজনৈতিক দলের নাম বলতে গেলেও কিন্তু আমরা দি বসাবো, অর্থাৎ দি হিন্দু, দ্য মুসলিম, দ্য খ্রিশ্চান, দ্য ইন্ডিয়ান, দ্য কংগ্রেস ইত্যাদি ইত্যাদি। বিফোর আ কংক্রিট নাউন এক্সপ্রেসিং অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া,
এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ইউজ দিয়ে। অর্থাৎ কংক্রিট বলতে আমরা কি বুঝি না, এমন কোনো কিছু যেটাকে আমরা স্পর্শ করতে পারি, স্পর্শ করে তার সম্পর্কে একটা আমরা ধারণা লাভ করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় কি না, এমন একটি আইডিয়া যেটা কিন্তু আমরা ধরে ছুঁয়ে বা স্পর্শ করে পেতে পারি না। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে এই নিয়মে একটা কংক্রিট নাউন, যে কংক্রিট নাউনটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কনভে করে, সেই ধরনের কংক্রিট নাউনের আগে আমরা দি বসাবো। উদাহরণটা দেখলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো বলা হয়েছে দ্য মাদার ইন হার ফেড দ্য অরফান, অর্থাৎ তার মধ্যের যে মা, সেই মা অনাথ শিশুটিকে খাবার খাইয়েছিলেন। ফেড করা মানে খাওয়ানো। অর্থাৎ দ্য মাদার ইন হার, এখানে মাদারটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অর্থাৎ মাতৃত্ব। এই মাতৃত্ব কিন্তু একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা কোয়ালিটি। এবং এই যে হার, অর্থাৎ যে মহিলার কথা বলা হচ্ছে, সেই মহিলার মধ্যে সেই মাতৃসত্তা, এখানে কিন্তু সত্তা অর্থাৎ মাদার কনভে করছে ব্যাপারটা, সেই মাতৃসত্তাই ওই অনাথ শিশুটিকে খাবার খাইয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে মাদার যেহেতু মাতৃসত্তা বোঝাচ্ছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার আগে কিন্তু আমরা এই জন্য এখানে দি ব্যবহার করছি। কিন্তু মাদার কথাটি, এই মাদার কথাটিকে যদি আমরা সিঙ্গুলার একটি নাউন হিসেবে কনসিডার করি, এখানে মাদার কিন্তু একটি কংক্রিট নাউন, অর্থাৎ মা, একজন মানুষ, তার সম্পর্কে কিন্তু আমরা একটা পরিষ্কার আইডিয়া লাভ করতে পারি তাকে ধরে ছুঁয়ে স্পর্শ করে। তো সেই কংক্রিট নাউন, কিন্তু সেটা এক্ষেত্রে কিন্তু এই বাক্যের ক্ষেত্রে কিন্তু একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেহেতু ক্লিয়ার করছে বা কনভে করছে, তার জন্য আমরা এখানে দি ইউজ করেছি। এরপরে ফর কান্ট্রিজ হুইচ হ্যাভ প্লুরাল ইন দেয়ার নেমস, সেই সমস্ত দেশের নামের সাথে যে দেশের নামগুলি অটোমেটিক্যালি অরিজিনালি প্লুরাল ফর্মে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপিন্স এটসেট্রা। নেদারল্যান্ডস, ফিলিপিন্স এগুলি দেখো একটা প্লুরাল ফর্মে রয়েছে। তো এইরকম দেশের নামের আগেও আমরা দি ব্যবহার করব। উইথ দ্য নেমস অফ ফ্যামিলিজ, কোনো একটি পরিবারের সকল সদস্যদেরকে একত্রে বোঝানোর জন্য আমরা তার আগে দি বসাতে পারি। অর্থাৎ দি ওবামাস, দ্য রয়েস, দ্য মুখার্জিজ এটসেট্রা। অর্থাৎ এক্ষেত্রে এই সমস্ত সারনেম বা টাইটেলগুলির মাধ্যমে কিন্তু আমরা ওই ফ্যামিলির সকলকে বোঝাচ্ছি, তার জন্য এখানে প্লুরাল ফর্মে ইউজ হয়েছে এবং এক্ষেত্রে আমরা দি বসাতে পারবো। while speaking of something or somebody already referred to, এবার ধরে নাও কোনো একটি বাক্যে কোনো একটি নাউন সম্পর্কে আমরা অলরেডি কথা বলেছি, পরে আবার ওই বাক্যতেই হয়তো ওই নাউন সম্পর্কে আমাদেরকে ফার্দার আরও কিছু কথা বলবার প্রয়োজন হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই নাউনটির সাথে দি বসাবো। অ্যাজ পার এক্সাম্পল আই মেট আ বয়, অর্থাৎ এইটুকুনি অংশে আমরা কোন নাউনের কথা বললাম না, বয়। এর পরের পার্টটায় অ্যান্ড দ্য বয় হেল্পড মি, অর্থাৎ যে বয়ের কথাটা আগে উল্লেখ করা হলো বাক্যের পরবর্তী অংশে যেহেতু সেই বয় বা সেই নাউনটিকেই আবার ব্যবহার করা হচ্ছে কোনো একটি প্রসঙ্গে, তখন কিন্তু আমরা তার আগে দি বসিয়েছি। একই রকমভাবে আই বট আ বুক ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি একটি বই কিনেছিলাম, অ্যান্ড দি বুক ইজ ইন্টারেস্টিং, অর্থাৎ গতকালে যে বই কেনার কথা হলো বা যে বইয়ের রেফারেন্স দেওয়া হলো, সেই বই বা সেই নাউনটিকেই যখন আমরা বাক্যে আবার পরে ব্যবহার করছি, তখন তার আগে আমরা দি বসাবো। এরপরে ফর ইমাজিনারি জিওগ্রাফিক্যাল লাইন্স, অর্থাৎ কাল্পনিক ভৌগোলিক রেখাগুলির জন্য আমরা দি ইউজ করব। দি ইকুয়েটর, দি ল্যাটিটিউড, দ্য লঙ্গিটিউড এটসেট্রা এটসেট্রা। এরপরে আমরা ডিগ্রি পড়বার সময় নিশ্চয়ই জেনেছিলাম, নিশ্চয়ই মনেও আছে আমাদের, যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা অলওয়েজ দি বসাবো। দ্য মোস্ট বিউটিফুল, দ্য লার্জেস্ট, দ্য টলেস্ট ইত্যাদি। এরপরে বিফোর অনলি কমা ordinal numbers like first, second, third and before the adjectives of number, ব্র্যাকেটে লেখা রয়েছে দেখো particular dates or days of a month, অর্থাৎ যখন কোনো একটি বাক্যে আমরা অনলি ব্যবহার করব তার আগে আমরা দি বসাবো। যখন কোনো অর্ডিনাল নাম্বার অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি ইত্যাদি অর্ডিনাল নাম্বার ব্যবহার করব বাক্যে, তখন তার আগে আমরা দি বসাবো। এবং যদি বাক্যতে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করি, যে অ্যাডজেক্টিভ কোনো একটি সংখ্যাকে বোঝায়, তাহলে তার আগেও আমরা দি ব্যবহার করব। এছাড়াও কোনো একটি মাসের নির্দিষ্ট তারিখ বা দিনের আগেও আমরা দা ব্যবহার করব। এবার একটু দেখে নেওয়া যাক উদাহরণগুলি। হি ইজ দি only boy who was selected for the quiz, দেখো বাক্যতে আমরা only ব্যবহার করেছি একটি নাউনের জন্য, তার আগে আমরা দি বসিয়েছি।
পরের উদাহরণটি, দি স্টুডেন্টস অফ দি ফার্স্ট ইয়ার হ্যাভ অ্যারাইভড, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। দেখো ফার্স্ট কথাটি একটি অর্ডিনাল নাম্বার, তো তার আগে কিন্তু আমরা তাই দি বসিয়েছি। নেক্সট, উই উইল রিচ সিকিম অন দি 12th অফ দিস মান্থ, অর্থাৎ আমরা সিকিম পৌঁছবো এই মাসের 12 তারিখে, অর্থাৎ একটি মাসের নির্দিষ্ট তারিখের কথা হচ্ছে, তার জন্য আমরা দি বসিয়েছি 12th এর আগে। উই হয়েস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অন দি 15th আগস্ট, অর্থাৎ আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি আগস্টের 15 তারিখে। দেখো 15th আগস্ট একটা বিশেষ দিন আমাদের দেশের বা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, তো তার জন্যও কিন্তু আমরা তার আগে দি বসিয়েছি। এরপরে বিফোর আ নাউন হুইচ নিডস স্পেশাল এমফ্যাসিস, অর্থাৎ কোনো একটি বাক্যে কোনো একটি নাউনের ওপর যদি আমরা জোর দিয়ে কিছু বলতে চাই, তখন তার জন্য তার আগে আমরা দি বসাবো। অর্থাৎ দিস ইজ দ্য বয় হুম আই স ইয়েস্টারডে, এই সেই ছেলেটি যাকে আমি গতকাল দেখেছিলাম। এই যে বয়ের আগে আমরা দি ব্যবহার করলাম, তার মানে আমি বলতে চাইছি যে আমি এই ছেলেটিকেই, অর্থাৎ জোর দিয়ে বলছি, আর কাউকে নয়, আমি এই ছেলেটিকেই গতকাল দেখেছিলাম। এরকম ধরনের যখন আমরা কোনো নাউনের ওপর এমফ্যাসিস দিয়ে কিছু বলতে চাইবো, তখনও কিন্তু আমরা দি ব্যবহার করব। তাহলে এই ক্লাসটির শেষে এসে অন্তত আমার এটুকুনি বিশ্বাস যে আর্টিকেলের ব্যবহার করতে তোমাদের আর কারো কোনো প্রবলেম হবে না, এবং তোমরা নিশ্চয়ই এই নিয়মগুলো লিখে নিয়েছো এবং ইন ফিউচার তোমরা খুব প্রপারলি ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে বা তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আর যদি মনে হয় যে ভিডিওটি হেল্প করেছে তোমাদেরকে বা ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য, অ্যাট দ্য সেম টাইম এই ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতের এরকম ধরনের কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।